আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন একটি মেয়ে যে কিনা ভূত দেখতে পায়। সে যদি কাউকে টাচ করে ওই মানুষটিও ভূত দেখতে পায়। সে ছিল অনেক বড় বিজনেসম্যান আর তার আগে পিছিয়ে পুরো দুনিয়া ঘুরে বেড়াতো। আর অন্যদিকে ছিল বিতু ডিম ডিটেকটিভ, যে কিনা অনেক সাহসী হলেও ভূতে ভয় পেত। এখন একটু চিন্তা করে দেখুন তো, সে ভূতে ভয় পায় আর মেয়েটি ভূত দেখতে পায়। এই দুইজনের যদি টক্কর হয় তাহলে তাদের অবস্থা কি হবে? এমনই একটা গল্প নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম। তাহলে চলেন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা হুডি দিয়ে তার ফেসটি একদম কভার করে রেখেছিল আর জঙ্গলের মধ্যে সে কোনো কিছু খুঁড়ছিল। তখনই এখানে গাঙ্গিয়ক চলে আসে। সে আসলে একটি মার্ডার কেসের ইনভেস্টিগেশন করার জন্য এসেছিল। সে জঙ্গলে আমাদের নায়িকাকে দেখে খুনি মনে করে আর তাকে ধরার চেষ্টা করে। অন্যদিকে আমাদের নায়িকা যে কিনা একটি মোবাইল ফোন খুঁজে পায় আর সাথে একটি ডেড বডি। সে ডেড বডিটি দেখে কিছুটা আতঙ্কিত না হয়ে পিছনে তাকায়। পিছনে তাকানোর সাথে সাথেই আমাদের ইউরি দেখতে পায় ইয়ংকুককে। ইয়ংকুককে দেখার সাথে সাথে সে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। মানে তাদের মধ্যে তুমুল ফাইট হয়ে যায়, একে অপরকে খুনি মনে করে। গাংইয়ক মূলত তার কাছ থেকে এই ফোনটি সরাতে চাচ্ছিল। সে মনে করেছিল যে খুনি, আর খুনির হাত থেকে তো ফোন নিতেই হবে, না হয় প্রমাণ কিভাবে জোগাড় করবে। এক পর্যায়ে তারা এমন অবস্থায় পৌঁছে যায়, এখানে আসা পুলিশগুলো তাদেরকে বল বসতে শুরু করে। মনে করে হয়তো কাপাল এখানে রোম্যান্স করার জন্য এসেছে। তারপর তারা এখান থেকে সরে যায় আর পুলিশকে সব ঘটনা খুলে বলে। ইউরি মূলত পুলিশকে এখানে ডেকেছিল। গাংহোক তাকে বলে, তুমি একজন মেয়ে হয়ে এত রাতে জঙ্গলের মধ্যে কি করছো? সে কোনো রেসপন্স করে না, বলে তোমাকে আনসার দেওয়ার প্রয়োজন মনে করছি না। তখনই এখানে গাংহোকের বন্ধু চলে আসে আর সে তাকে ডাকতে শুরু করে। বন্ধুটি তাকে ডাকার কারণে ইউরি এখান থেকে চলে যায়। পেছন ফিরে তাকিয়ে সে বলে, আরে মেয়েটি তো এখনই এখানে ছিল, এত তাড়াতাড়ি এখান থেকে চলে গেল। তার বন্ধুকে সে জিজ্ঞাসা করে, বন্ধু মেয়েটি কোন দিকে গেল? তখন সে বলে যে, মেয়ে? কোন মেয়ের কথা বলছিস তুই? এখানে তো আমি কোনো মেয়েকে দেখিনি। তখন সে মনে মনে ভাবে, তার মানে কি আমি ভূতের সাথে কথা বললাম? অন্যদিকে ইউরি ওই আত্মাটির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। আত্মাটিকে সে জিজ্ঞাসা করে, আচ্ছা পুনর্জন্ম বলতে কি কিছু হয়? তখন আত্মাটি কোনো জবাব দেয় না। তখন সে আত্মাটিকে আবারও বলে, পুনর্জন্ম বলে যদি কিছু হয়েই থাকে তাহলে আমি মরে যেতে চাই, মরে গিয়ে আবারও জীবিত হয়ে আসতে চাই, যাতে আমি এইভাবে আত্মা দেখতে না পারি। তারপর সে যখন লোকটির দিকে তাকায় দেখতে পায় আসলে লোকটি এখানে নেই। তার মানে লোকটির আত্মা হয়তো শান্তি পেয়েছে, তাই সে এখান থেকে চলে গিয়েছে। আর এদিকে আমরা ইউরিকে একা দাঁড়িয়ে থাকতে দেখি। সে আসলে অনেক কষ্টে ছিল। এখান থেকে সিন কিছুটা অতীতে চলে যায় আর আমরা ইউরিকে দেখতে পাই। তাকে একটি লোক প্রপোজ করে। সে প্রথমে তো তাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না, কিন্তু লোকটি তাকে এতটাই ফোর্স করে আর তার কথার ধরন দেখে সে রাজি হয়ে যায়। আর লোকটি বলছিল যে সে তার সাথে সব সময় থাকবে। এই ওয়াদা করার কারণে সে মনে মনে ভাবছিল হয়তো এখন সবকিছু ঠিক হয়ে যাবে। তাই সে তার হাতে থাকা গ্লাভস খুলে ছেলেটির হাতে দেয়। ছেলেটিও তাকে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দেয়। রিং পরানোর পর আমরা ইউ আর তাকে একদম খুশি দেখতে পাই। তারপর সিন শিফট হয়ে চলে আসে বিয়ের দিনে, যেখানে আমরা ইউরিকে দেখতে পাই যে কিনা সেজেগুজে বসেছিল, কিন্তু তার অনেক মন খারাপ ছিল, চিন্তিত ছিল কোনো দুর্ঘটনা ঘটে যায়। তখনই এখানে কিউ চলে আসে। কিউকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। কেউ ঠিকঠাক ভাবে এখানে আসলেও সে আংটি আনতে ভুলে গিয়েছিল, তাই নিচে চলে যায় আংটি আনার জন্য। লিফটে ওঠার পর সে দেখতে পায় লিফটটি সমুদ্রের মধ্যে চলে এসেছে আর পানিতে সে ডুবে যাচ্ছে। অনেক বেশি ভয় পেয়ে যায় সে। আমরা বুঝতে পারি এই ভয়গুলো তাকে আত্মারা দেখাচ্ছিল। সে এতটা ভয় পায় যে নিজেকে সে কন্ট্রোলই করতে পারে না। অন্যদিকে আমরা আমাদের ইউরিকে দেখতে পাই, যে কিনা ভাবছিল যে এতক্ষণ যাবৎ কেউ কেন আসছে না। এখানে এসে দেখতে পাই যে কেউ অনেক আতঙ্কে রয়েছে। কেউ এতটাই ভয় পেয়ে আছে, তাকে দেখে মনে হচ্ছে যে তাকে কেউ মারার চেষ্টা করছে। যখন সে বলে, কি হয়েছে তোমার? তখন সে তাকে বলে সবকিছু তোমার জন্যই হচ্ছে। সে আসলে তার পিছে এখনো ভূত দেখতে পায়। এইভাবেই কিউ তার সাথে বিয়ে ভেঙে এখান থেকে চলে যায়। আর আমাদের ইউরি আবারও ব্রোকেন হয়।
তার এতটাই খারাপ লাগে যে সে কোনো কিছুই বুঝতে পারে না। এই ভূত দেখার ঘটনা তার জীবনটাই নষ্ট করে দিয়েছে। এরপর থেকে সে সিদ্ধান্ত নেয় ভূতের সাহায্য করবে। এখন পর্যন্ত সে এটাই করে আসছে। আর তাছাড়াও এখন পর্যন্ত সে কারো সাথে মিশে না। কারণ সে চাচ্ছিল না যে কারো জীবন নষ্ট করতে। সবসময় গ্লাভস পরে থাকার অভ্যাসটাও সে নিজের মধ্যে করে নেয়। তারপর সিন চলে আসে গানিয়কের কাছে, যেখানে আমরা তাকে বসে থাকা অবস্থায় দেখতে পাই। এখানে সে একটি মামলার তদন্ত করছিল। মামলাটি ছিল এই ছেলেটি যে কিনা একজন পলিটিশিয়ানের ছেলে ছিল, সে একটি মেয়েকে রেপ করেছিল। আর এর বিরুদ্ধেই মামলা হয়েছে। আদালতে মামলার কোনো প্রমাণ ছিল না তার বিরুদ্ধে। তাছাড়াও মেয়েটির লাশ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই জন্য কোর্ট তাকে খালাস দিয়ে দেয়। অন্যদিকে ভিকটিমের মা বাবা তারা তো কান্নায় ভেঙে পড়ে, কারণ তারা তাদের মেয়েকে হারিয়েছে। কোর্ট থেকে বেরিয়ে আসার পর ওই ছেলেটির সাথে তার দেখা হয়ে যায়। ছেলেটি তাকে বলে, তুমি চাইলেও আমাকে কিছু করতে পারবে না, আমার বিরুদ্ধে কোনো প্রমাণই খুঁজে পাবে না। তখন গাংয়ং বলে যে আমি প্রমাণ কিভাবে খুঁজে বের করতে হয় খুব ভালো করেই জানি। ছেলেটি বলে আমার পাওয়ার দিয়ে সব রিমুভ করে দিব। অন্যদিকে আমরা একজন লয়ারকে দেখতে পাই, যে কিনা তাকে বুঝিয়ে বলছিল, দেখো তুমি এই মামলাটি থেকে সরে আসো, কারণ এই মামলাটি চাইলেও তুমি কোনো প্রমাণ জোগাড় করতে পারবে না। তারপর গাংইয়ক তার দাদির সাথে চার্চে চলে আসে। দাদি প্রার্থনা করার পর তাকে প্রার্থনা করার জন্য বলছিল। সে প্রার্থনা না করলে দাদি তাকে লাথি দিয়ে নিচে ফেলে দেয় প্রার্থনার জন্য। বাইরে বের হওয়ার পর তার দাদি তাকে বলে, তোর এখন বিয়ে করে ফেলা উচিত। তখন সে বলে, মেয়ে কোথায় পাবো? তোমার যদি ডেট করার প্রয়োজন থাকে তুমি ডেট করে নাও, কারণ আমার কপালে কোনো মেয়ে জুটবে না। তার দাদি বলে, দেখ, তোর কপালে মেয়ে জুটবে, তবে এই মাসে যারা জন্মগ্রহণ করেছে এদের মধ্যে তুই কাউকেই বিয়ে করতে পারবি না। সে আসলে সিরিয়াসলি না নিয়ে তার অফিসে চলে আসে। অফিস কলিগদের সাথে কথা বলছিল এই মামলাটি নিয়ে। তারা তো তাকে বোঝাচ্ছিল, ভালোভাবে তদন্ত করলে কোনো না কোনো রেজাল্ট অবশ্যই বের হবে। তাছাড়াও অন্য একজন কলিগ এসে বলে যে আমাদের পিকনিকে যাওয়া উচিত। তখন তাদের অন্য একটি কলিগ বলে যে পিকনিকে তো যাওয়া উচিত মানলাম, তাহলে তুমি তোমার ওয়াইফকে কি জবাব দিবে? সে তো তোমার জন্য অপেক্ষা করছে, বাসায় ফেরো, তোমার খবর আছে। ওই কলিগটি তখন বলে ওঠে, বউয়ের মায়ের কাছ থেকে বাঁচার জন্যই তো লেট করে অফিস থেকে বাসায় যায়। যত তাড়াতাড়ি বাসায় যাব ততই বকবক শুনতে হবে। এই জন্যই দেরি করে বাসায় ফিরি, যাতে ওর বকবক শুনতে না হয়। তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে থাকবে না চলে যাবে? সে বলে, আমি আরো কাজ করব। তারা তাকে সতর্ক করে যায় এখানে ভূত রয়েছে। যেই টয়লেটটিতে তারা বলে ভূত রয়েছে, ওই টয়লেটটির দরজা হুট করে খুলে যায়। এতে আমাদের নায়ক অনেক বেশি ভয় পেয়ে যায়। তার উপর দিয়ে এখানে কারেন্ট ছিল না। সে তো মনে মনে ভাবে হয়তো এই টয়লেটটিতে ভূত রয়েছে। তাই সে মনের জোর রেখে এটা চেক করতে যায়। চেক করতে গিয়েই সে ভয়ানক কিছু দেখতে পায়, আর চিৎকার করে সে দৌড়ে এখান থেকে বের হয়ে আসে। আমাদের নায়ক রাতে যেটা দেখে ভয় পেয়েছিল সেটা মূলত এই জিনিসটা ছিল, টয়লেট ক্লিনার। বুঝতে পারছেন তো? অন্যদিকে আমাদের ইউরিকে দেখানো হয় যে কিনা তার অফিসে চলে আসে। এখানে আমরা জানতে পারি যে সে হোটেল ম্যানেজমেন্টের কাজ করে। সে অনেকগুলো হোটেল ওনার। সে সবার সাথে কিছুটা দূরত্ব বজায় রাখে। এর কারণ তো আমরা খুব ভালো করেই জানি, যাতে তার শরীরের সাথে কারো টাচ না লাগে। হুট করে এখানে থাকা একটি বাচ্চা মেয়ে নিচে পড়ে যায়। তার অনেক ইচ্ছে ছিল যে বাচ্চা মেয়েটিকে কোলে তুলবে বা বাচ্চা মেয়েটিকে সাহায্য করবে, কিন্তু সে কোনো কিছুই করতে পারে না। তার সাথে থাকা তার স্টাফের লোকজন মনে মনে ভাবছিল, এত ইগো এই মহিলার, এই মহিলা ছোট বাচ্চাটিকেও ছাড় দিল না। তখন আমরা দেখতে পাই বাচ্চাটির মা তাকে এসে নিয়ে যায়। আমরা তো খুব ভালো করেই জানি যে ইউরি এমনটা কেন করতো। অন্যদিকে এখানে একটি মিটিং ফিক্সড হয়েছিল, যেই মিটিং অ্যাটেন্ড করার জন্য সে এখানে এসেছিল। ওই যে মনে আছে আপনাদের মার্ডারের কথা, যে কিনা তার গার্লফ্রেন্ডকে মার্ডার করেছিল, ওই ছেলেটির সাথেই মূলত ইউরির বোনের রিলেশন রয়েছে। আর সে তার দাদার সাথে কথা বলানোর জন্যই তাকে নিয়ে এসেছে। তার দাদি, চাচি আর ওই ছেলেটিও এখানে বসেই ছিল। তারা মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল যে কিভাবে কি করা যায়। আর তার বোন ওই ছেলেটিকে বিয়ে করতে চায়। এই বিষয়ে তার কি মত, এই বিষয়গুলোই তারা জানতে চাচ্ছিল। তখন সে বলে যে আমার তো কোনো প্রবলেম নেই। বিজনেস পারপাসে যদি বিষয়টাকে দেখা হয় তাহলে এটা আমাদের জন্য অনেক লাভজনক, ভালোই হবে, আমি না বলবো না। কিন্তু বিষয়টি হচ্ছে এই ছেলেটি একজন চিটার। সে তার গার্লফ্রেন্ডকে চিট করেছে।
কিছুদিন পর আবার তার গার্লফ্রেন্ড নিখোঁজ হয়ে যাওয়ার পর তার মার্ডার কেস তার উপরেই চাপিয়ে দেওয়া হয়েছে। এখনো সত্যটা প্রমাণ হয়নি। তখন তার বোন বলে ওঠে, তুমি কি বলতে চাচ্ছ আপু? কোর্টে তো প্রমাণ হয়ে গেছে, তাই না? সে কোনো অপরাধ করেইনি। তাহলে তাকে কেন আমি বিয়ে করতে পারবো না? তার দাদি তখন জানায় যে যার যাকে বিয়ে করার ইচ্ছা বিয়ে করতেই পারো, কিন্তু আমি আরেকটি বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। তখন সে বলে, হ্যাঁ কি বলবেন বলেন। তখন সে তাকে জানায় যে তুমি যে রিসোর্টে বিয়ে করতে চেয়েছিলে, ওই রিসোর্টটি তো তারপর থেকে একদম অভিশপ্ত হয়ে যাচ্ছে। সেই রিসোর্টে কেউ বিয়েই করতে চাচ্ছে না, রিসোর্টের কাজও ভালো যাচ্ছে না। ওই অভিশপ্ত রিসোর্টটিকে যদি আমরা আর্ট গ্যালারিতে পরিণত করি তাহলে কেমন হয়? আমার মনে হচ্ছে এতে অনেক প্রফিট হবে আমাদের। তখন সে সরাসরি জানিয়ে দেয়, না, ওই রিসোর্টটি আমার মাকে দেওয়া হয়েছিল। আর আমার মায়ের কোনো জিনিস আমার অনুমতি ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। ওই রিসোর্টটি যেমন আছে তেমনই থাকবে। এখানে আমি আর্ট গ্যালারি কখনোই তৈরি করতে দিব না। আপনাদের যদি করার হয় অন্য জায়গায় করতে পারেন। তারপর সে তার বাসায় চলে আসে। এটাই ছিল তার শান্তির জায়গা, যেখানে সে শান্তিতে নিজের মতো করে সময় কাটাতে পারত গ্লাভস ছাড়া। এখানে সে যে কোনো জিনিস চাইলেই ছুঁতে পারত, যেটা কিনা সে বাহিরে করতে পারত না। তার মন চাইলেও কোনো কিছুতে সে ইচ্ছে করে টাচ করতে পারত না, কারণ তাকে সারাক্ষণই গ্লাভস পরে থাকতে হতো। তারপর সে তার পেন্ট হাউসে ঘুমানোর জন্য চলে যায়, যেটা কিনা তার রুমের ভিতরে সে তৈরি করে রেখেছিল। কিন্তু কোনোভাবেই তার যেন ঘুম আসছিল না, বারবারই তার ঘুম ভেঙে যাচ্ছিল। তার কাছে কেন জানি না মনে হচ্ছিল বাহিরে কেউ আছে। চারদিকে যখন সে তাকায় তখন দেখতে পায় আসলে এখানে কেউ ছিল না। কিছুক্ষণ পরই সে একটি আত্মাকে দেখতে পায়। আত্মাটি তার কাছে সাহায্যের জন্য এসেছিল। কিছুদিন আগে একজন শাভান তাকে বলেছিল সে যদি ওই আত্মাগুলোকে সাহায্য করে তাহলে সে বেশি দিন বাঁচতে পারবে, আর যদি সাহায্য না করে তাহলে সে তাড়াতাড়ি মারা যাবে। তাই সে এই আত্মাটিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা গাংহককে দেখতে পাই, যে কিনা তার বন্ধুদের সাথে বসে ড্রিঙ্ক করছিল। হুট করে টিভি নিউজে ওই ছেলেটির কথা ওঠে, যাকে তার গার্লফ্রেন্ডকে মারার অভিযোগে সে জেলে পৌঁছেছিল, কিন্তু কোর্টে কোনো কিছু প্রমাণ করতে পারেনি। আজ সে মনে মনে ভাবে যে কোনোভাবেই সে তাকে জেলে প্রবেশ করানোর চেষ্টা করবে। তারপর তার দুই ড্রাঙ্ক বন্ধুকে সে বাসায় পাঠিয়ে দেয়। তারপর কিছু জিনিসপত্র কেনার জন্য সে একটি সুপার শপে যায়। সুপার শপে যাওয়ার পর সে একটি লোককে নোটিস করে, যার শরীরে কিছুর একটা ট্যাটু রয়েছিল। তাকে তাকে দেখে মনেই হচ্ছিল যে সে কোনো দুর্ঘটনা ঘটিয়ে এসেছে। সে তাকে ফলো করার চেষ্টা করছিল। তখন আমরা দেখতে পাই ওই লোকটির সাথে অন্য একটি লোকও ছিল, যে কিনা গাড়িতে বসা ছিল। আর ইউডির গাড়ির সাথে ওই লোকটির গাড়ি ধাক্কা খায়। আর ওই সময় একটি পিচ্চি মেয়ে ছিল রাস্তায়, যার গাড়ির সাথে ধাক্কা লাগতেই যাবে, কিন্তু আমাদের গাংহক মেয়েটিকে বাঁচিয়ে দেয়। তারপর সে গাড়িতে বসে ওঠে ইউরির, আর বলে ওই ছেলেগুলোকে ফলো করো। আমার সন্দেহ হচ্ছে ওই লোকগুলোর ওপর। তারপর তারা একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ তারা একে অপরকে চিনতে পারে, কারণ ওই রাতে তো তাদের দেখা হয়েছিল। গাংহিও কিহুরিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, তুমি আমার গাড়িতে উঠোনি, তাহলে তুমি বলো যে তুমি এখানে কি করছো। সে তখন জানায় যে আসলে আমি ওই লোকগুলোকে ফলো করছিলাম, আমি একজন ডিটেকটিভ। তখন সে বলে, আমিও এই লোকগুলোকেই ফলো করছিলাম। তখন সে বলে, আচ্ছা তুমি কি? আমি তো ডিটেকটিভ, তুমি কি? সে তখন বলে, আমি যাই হই, চলো ফলো করি। হুট করে তার নজর যায় ওই ব্ল্যাক মাংকির দিকে। তখন তার দাদির বলা কথাগুলো তার মনে পড়ে যায়। ব্ল্যাক মাংকি মাসে যে মেয়েগুলোর জন্ম হয়েছে তাদের কাছ থেকে যাতে সে দূরত্ব বজায় রাখে। অন্যদিকে গুন্ডাগুলো বুঝতে পারে যে তাদেরকে কেউ ফলো করছে, তাই তারা স্পিডে যেতে শুরু করে। গাংহিউক তাকে বারবার বলছিল যে এই ডিরেকশনে যাও, ওই ডিরেকশনে যাও, কিন্তু সে পুরো উল্টোভাবেই চলাচল করছিল। সে তো বুঝতেই পারছিল না যে সে কি করছে। ওই লোকগুলোকে কি সে ধরতে পারবে? আসলে তাদেরকে ডিরেকশন দিচ্ছিল ভূত। সে তো ভূত দেখতে পায় না, যার কারণে বিষয়গুলো সে বুঝতেই পারছিল না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই তারা একদম গাড়ির সামনের দিকে পৌঁছে যায়। গাংইউক তো অবাক, কারণ সে তো ভাবতেই পারেনি ইউরি এত সুন্দরভাবে, এত সহজ একটা রাস্তা দিয়ে তাদের সামনে চলে আসবে। তারপর তারা সরাসরি গাড়ির সামনে চলে যায়। ইউরিকে সে বলে, তুমি গাড়ির ভেতরেই থাকো, আমি লোকগুলোকে দেখছি। সে লোকগুলোর সাথে তুমুল ফাইট করে। এটা দেখে আবার আমাদের ইউরিও কিন্তু ইমপ্রেস হয়ে যায়, কারণ সে তো অনেক সুন্দর ফাইট করছিল। ফাইটের এক পর্যায়ে কোড়াল দিয়ে তাকে আঘাত করতে যায় একটি লোক। তখন এখানে বেসবলের যে ব্যাটগুলো হয় না, ওইগুলো দিয়ে আমাদের নায়িকা তাদের উপর আক্রমণ করে। ইউরির আক্রমণে তারা তো এখানে মাটিতে গড়িয়ে পড়ে। তারপর আমাদের নায়ক থেকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি এই লোকগুলোকে আমার জন্য ফলো করছিলে, নাকি অন্য কোনো কারণ?
আর নাকি তোমার গাড়িতে যে ধাক্কা দিয়েছিল এই জন্য। তখন সে বলে সবকিছু বাদ দাও, তুমি গাড়ির ডিকিটা চেক করো, তাহলেই বুঝতে পারবে। তারপর সে দেখতে পায় গাড়ির ডিকিতে একটি ড্রাইভারের লাশ রয়েছে, ট্যাক্সি ড্রাইভারের লাশ। এটা থেকে তো আমাদের নায়ক অবাক। সে তো মনে মনে ভাবছিল এটা নর্মাল একটি চুরির মামলা, কিন্তু এত বড় একটি রহস্য লুকিয়ে রয়েছে সে তো এটা ভাবতেই পারেনি। তারপর সে পুলিশে কল করে। পুলিশ এসে কিলারকে ধরে নিয়ে যায়। আমাদের নায়িকা চলে যাওয়ার সময় বোধকে টাটা দেয়, আর বোধও তাকে টাটা দেয়। এখানে আমরা বুঝতে পারি এই যে ট্যাক্সি ড্রাইভারটি ছিল, সে মূলত তার কাছে তার খুনি ধরানোর জন্যই গিয়েছিল। সে আমাদের ইউরির কাছে শুকরিয়া আদায় করে এই দুনিয়ার মায়া ত্যাগ করে, কারণ তার তো লক্ষ্যই ছিল এইটা। তারপর ইউরি বাসায় গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে, যেটা তার জন্য একদম নর্মাল প্রতিদিনের রুটিন ছিল। তারপর আমরা গাংহুককে দেখতে পাই যে কিনা বাসায় ফিরে। ঘুমিয়ে যাওয়ার পর সে বারবার শুধু ইউরিকেই স্বপ্নে দেখছিল। ইউরিকে স্বপ্নে দেখে তার মাথা একদম পাগল পাড়া। সে মনে মনে ভাবে যে জায়গায় মার্ডার হয় ওই জায়গায় সেই মেয়েকে দেখতে পায়। পরদিন সকালে অফিসে ফেরার পর সে জানতে পারে সিসিটিভি ফুটেজে একজন মেয়ের জুতা দেখা গিয়েছে। আর এই জুতা পুরো কোরিয়াতে ৩ জন মানুষ ইউজ করে, তার মধ্যে ইউরি একজন। তারপর সে ইউরির উপর সন্দেহ করতে শুরু করে, আর মনে মনে ভাবে যে ইউরির বিষয়ে তাকে আরেকটু খোঁজ নিয়ে দেখতে হবে। তখন তারা বলে যে সে অনেক বড় একজন বিজনেস উম্যান, তার অনেক ব্যবসা রয়েছে, সে অনেক স্ট্রিক্ট একজন মহিলা। তার সম্পর্কে সে এ টু জেড খোঁজ খবর নেয়। তারপর তার সাথে দেখা করার জন্য তার একটি হোটেলে চলে আসে। তার অ্যাপার্টমেন্ট ছাড়া তার সাথে দেখা করার কোনো অনুমতি কেউ দিতে পারবে না, তাই তারা তাকে অপেক্ষা করতে বলে। সে যেহেতু তার সাথে দেখা করতে পারবে না এই বিষয়টা তাকে অনেক খারাপ লাগাচ্ছিল। তখনই এখানে ইউরি চলে আসায় সে ইউরিকে ফলো করতে শুরু করে। ইউরি তো তাকে দেখে পালানোর চেষ্টা করছিল। সে তো খুব ভালো করেই জানে এই ডিটেকটিভ কেন তার পেছনে আছে। সে এখানে অনেক বড় হোটেল হওয়ার কারণে একটি জায়গায় লুকিয়ে পড়ে, লকার রুমে। লুকানোর পর ওই লকার রুমেও আমাদের নায়ক চলে আসে। সে কোথায় লুকাবে বুঝতে পারছিল না। হুট করে ২ জন মহিলা এখানে প্রবেশ করায় সে একটি লকারের ভেতর ঢুকে পড়ে। এখানে ২ জন মহিলা তার বিষয়ে কথা বলছিল। তারা বারবার বলছিল ইউরি অনেক রুড, তাই না? সে ওই দিন ওই পিচ্চি মেয়েটিকে পর্যন্ত সেভ করো না। সারাদিন কেমন জানি গ্লাভস পরে রাখে হাতের মধ্যে, কারোর সাথে ঠিকঠাকভাবে কথাই বলে না, অনেক রুড একজন মহিলা। তারা তখনই এখানে ইউরিকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তার কাছে ক্ষমা চাইতে শুরু করে যে তারা ইচ্ছে করে কোনো কিছুই করেনি। তখন ইউরি এখান থেকে চলে যায় তাদের কোনো কথায় পাত্তা না দিয়ে। তারপরই এখানে আমাদের নায়কও বের হয়। নায়ক এবং নায়িকা ২ জনকেই দেখে তারা অনেক বেশি ভয়ে চিৎকার করতে শুরু করে। আমাদের নায়িকা মনে করে গাংহোক আর তাকে ফলো করবে না, তাই নিশ্চিন্তে সে তার কেবিনে বসতে পারবে। গ্লাভসগুলো খুলে সে নিশ্চিন্তে তার কেবিনে বসেও পড়ে। হুট করে তখন বাহির থেকে কিসের জন্য একটি শব্দ ভেসে আসে, আর আমাদের গাংহোক তাকে ফলোই করতে শুরু করে। ফলো করার এক পর্যায়ে সে একটি ফাইল খুঁজে পায়, আর ওই ফাইলটি মূলত হাত থেকে পড়েছিল, যার শব্দ আমাদের নায়িকা পায়। দরজায় টকটক শব্দ হচ্ছিল। সে বুঝতে পারে হয়তো গাংহোক এখানে চলে আসছে। গাংহুক দরজা খুলতেই যায়। তখনই আমরা দেখতে পাই এই পাশ থেকে আমাদের নায়িকাও দরজাটি খোলে। ২ জন একসাথে দরজা খোলার কারণে সে পড়ে যেতে যাচ্ছিল। তখনই আমাদের নায়ক তাকে সেভ করে নেয়। আর এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট আসা পর্যন্ত অপেক্ষা করুন। আর আমি জানি অনেকদিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলের রিচ একদমই নেই। আপনারা প্লিজ একটু কমেন্ট করে যাবেন।